গাড়ি থেমে যাওয়াতে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। পরি রিল্যাক্স, আমি দেখছি। বলেই শুভ্র গাড়ি থেকে নেমে গেল। তখন রাত 12টা পার হয়ে গেছে। শুভ্র আশেপাশে সব খুঁজে দেখলো, কিন্তু কোথাও কিছু দেখতে পেল না। শুভ্র নিজে দেখেছে একটা লোক গাড়ির সাথে ধাক্কা লেগেছে, কিন্তু সে কোথাও নেই। আমিও গাড়ি থেকে নেমে শুভ্রর কাছে যেতেই শুভ্র একটা ধমক দিয়ে বলল, কে তোমার গাড়ি থেকে নামতে বলেছে? আমি কিছু না বলে ওর হাত ধরে দাঁড়িয়ে রইলাম। শুভ্র ফুটটুট কিছু না তো? জাস্ট শাট আপ। কি পাগলের মতো পোলা বকছো? শুভ্র কিছুটা বুঝতে পারছে সামথিং রং, কিন্তু পরীকে কিছু বললে ও আরো ভয় পেয়ে যাবে। তাই নিজেকে শান্ত রেখে পরীকে নিয়ে আবার গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিল শুভ্র, কিন্তু খুবই স্লো গতিতে চলছে। প্রচণ্ড ভারী লাগছে, আর যতই স্পিড দিচ্ছে খুব একইভাবে চলছে। আমার আর বুঝতে বাকি রইল না আমরা কার মধ্যে পড়ে গেছি। রাস্তাটা পুরোই ফাঁকা, দুধারে চাপা গাছ। কি করব মাথায় কিচ্ছু আসছে না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো, এরা কোরআন তেলাওয়াত শুনলে চলে যায়। তাই ফোনটা বের করে সূরা বাকরা চালু করে দিলাম। কিন্তু গাড়ি একেবারে থেমে গেল। মনে হয় পেছন থেকে কেউ ধরে রেখেছে। শুভ্র আবার গাড়ি থেকে নামতে চাইলে আমি ওকে জড়িয়ে ধরে বললাম, না না, তুমি যেও না, যা হয় হোক। পুরা রাত এখানে থাকতে হলে থাকবো, তবুও নেমো না তুমি। পরি কিছু হয়নি, মনে হয় ইঞ্জিনে কোনো প্রবলেম হয়েছে। তুমি থাকো, জাস্ট আমি দেখে আসবো। আমি এবার কেঁদে ফেললাম, না না, তুমি নামবা না, একদম না। আমরা কোনো কিছুর মধ্যে পড়ে গেছি, তুমি যেও না। কারণ কারণ আমি গ্রামে মানুষ হয়েছি, এগুলো সম্পর্কে কিছুটা হলে জানি এরা কতটা ভয়ঙ্কর। শুভ্র বুঝতে পারছে এ ধরনের কিছু সমস্যা। শুভ্র একটু জোরেই বলে উঠল, আপনার কি আমরা চাই না, প্লিজ আমাদের যেতে দিন। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। কিন্তু কোনো রেসপন্স নেই। প্লিজ আল্লাহ, সাহায্য করো আমাদের। বলেই কাঁদতে লাগলো পরী। প্রায় 15 মিনিট ধরে সূরা বাকারা চলে এবং শেষে একটা আজান হয়। এতেই মনে হলো বিকট শব্দে কেউ কাউকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। গাছের ডালপালা ভেঙে যাচ্ছে আর গাড়ি একাকি চলতে শুরু করলো। শুভ্র আর দেরি না করে ড্রাইভ করতে শুরু করলো। আমরা বাসায় চলে আসলাম। বাসায় ঢুকতেই পলা বলে উঠল, শুভ্র, এত দেরি করে কেউ? বৌদি কতবার কল দিচ্ছিল তোমাকে না পেয়ে। আমি মিথ্যা কথা বলছি যে তোমরা ঘুমিয়েছ? সরি আন্টি, কাজ ছিল একটু। আপনি ঘরে পড়ুন। আমি রুমে এসে অজু করে এক বালতি পানিতে 2 হাত ডুবিয়ে রুকাইয়া পানি প্রস্তুত করে শুভ্রকে বললাম, এই পানি দিয়ে গোসল করো। এটা কি? কিছু না, তুমি এটা দিয়েই গোসল করবে বলে আমি আমার রুমে চলে আসলাম। নিজের জন্য পানি প্রস্তুত করে গোসল দিলাম। যা ভয় পাইছি আমি, শুভ্র না থাকলে আমি নিশ্চিত হার্ট ফেল করতাম। শুভ্রর রুমে এসে দেখি ও টাওয়াল পরে চুল মুছছে। শুভ্রের ফর্সা পিঠ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ওটা দেখে আমার কানে মনে হয় শোষো আওয়াজ করছে। ফ্লিংস এসে মনে বারবার ধাক্কা দিচ্ছে। আমি সোজা ওকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। শুভ্র একটা মুচকি এসে বলল, খুব ভয় পেয়েছিল পরি? খুব। বলেই ওর ভেজা পিঠে কিস করলাম। পরি কি করছো? অনেক রাত হয়ে গেছে, যা শুয়ে পড়ো। না, যাব না। শুভ্র এবার ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা পরি, তোমার পিরিয়ড কি রেগুলার হচ্ছে নাকি অফ? শুভ্র পরীর প্রেগনেন্সি কনফার্ম করতে কথাটা জিজ্ঞেস করছিল। এবার শুভ্রকে ছেড়ে দিয়ে খাটে এসে বসে পড়লাম। খুব লজ্জা পাইছি। পরি, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। আমার টেনশন হচ্ছে, বলো আমাকে। এতে টেনশনের কি হলো বুঝলাম না। আর আমি যদি কিছু বলি তাহলে নিশ্চিত ডক্টরের কাছে আবার নিয়ে যাবে। কি লজ্জার বিষয়। প্রবলেম হচ্ছে, বাট বলা যাবে না। না তো শুভ্র, সব ঠিক আছে। মাথা নিচু করে কথাটি বললাম। শিওর বলছো তো? সত্যি বলছি। বিপদ আসলে মানুষের মনে হয় হিতাহিত বোধ থাকে না, যেটা পরীর ক্ষেত্রে ঘটেছে। শুভ্র বলতে চেয়েছিল সেই দিনের ব্যাপারগুলো। কিন্তু সব যখন ঠিক আছে তাহলে বলার দরকার নেই, কারণ বললে কি থেকে কি বুঝে ফেলবে তা বলা যায় না। যে পরিটা ছেঁড়া, রিক্স না নয় বেটার। শুভ্র, কি ভাবছো? কিছু না, ক্ষুদা লাগলে কিছু খেয়ে নাও, না হয় ঘুমিয়ে পড়ো পরি। ধুর, বর আমার কিছুই বোঝে না। শুভ্র চেঞ্জ করে এসে খাটে শুয়ে পড়লো আর আমাকেও ঘুমোতে বলল। শুভ্র, আমার ঘুম আসছে না। কি? রাত 2টা বেজে গেছে, এখনো তোমার ঘুম আসছে না? না আসলে আমি কি করব? ওকে আসো, তোমার মাথায় হাত বলে দিচ্ছি, এখনই ঘুম চলে আসবে। শুভ্রর কথা শুনে আমার একটা বেশ বুদ্ধি এলো। এবার শুভ্র, তুমি কই যাবা বলেই আমার কামিজটা খুলে শুভ্রর কাছে গিয়ে
পাশ ফিরে শুয়ে পড়লাম। মাথায় হাত বোলাতে হবে না, আমার পিঠে সুড়সুড়ি দিয়ে দাও, এমনি আবার ঘুম আসবে। ওকে আমি ফ্রি নিব না, আমিও তোমার পিঠে দিব। তুমি 100 বার, আমি 100 বার, তবে আমারটা আগে দিতে হবে। নাও নাও নাও, শুরু করো। শুভ্র তো হতবাক পরীর কথা শুনে। ছোট বাচ্চারা যেগুলো ঘুমাতে গেলে কাজ করে, একই কাজ পরে শুভ্রর সাথে করছে। কি পাজি মেরে বাবা, মোক্ষম চাল দিতে জানে। পড়ি, তুমি কি আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ এই রাতে? পরীক্ষা নিব কেন? এটা খুব কাজ করে আমার ঘুম আসতে, তাই করতে বলছি। কেমন বর তুমি, একটু কাজ করতে পারছো না? নাও নাও নাও, জলদি শুরু করে দাও বলি শুভ্রের কাছে আরো ঘেসে গেলাম। শুভ্র চোখমুখ শক্ত করে পরীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো, আর পরীর গায়ে লোম সাথে সাথে শিউরে উঠল। এই মেয়ে আমাকে পাগল করে ছাড়বে। প্রায় 100টা দিয়ে ফেলল, তাও শুভ্রর কোনো রেসপন্স নেই। লাস্ট প্ল্যান ওর উপর প্রয়োগ করলাম। ওর দিকে মুখ ফিরে বললাম, ওকে এবার আমার পালা, আমি তোমাকে দিব এখন। আমার লাগবে না। আর হ্যাঁ, জামাটা গায়ে দাও। মেজাজ আমার 360 ডিগ্রিতে উঠে গেল। কি, আমাকে ইগনোর করা? বলেই শুভ্রকে এক আধারে কিস করতে লাগলাম। এইবার শুভ্র রেগে গিয়ে আমাকে শক্ত করে ধরে বলল, এই রাতে কি শুরু করেছ? ঘুমন্ত সিংহকে জাগিও না, শেষে কিন্তু লোড নিতে পারবে না, তাই চুপচাপ ঘুমিয়ে পড়ো। শুভ্রের কথা শুনে আমি তেড়ে বেগুনে জ্বলে উঠলাম। শুভ্রের পিঠ খামছে ধরলাম। এবার শুভ্র এক ঝটকানে পরীকে নিচে ফেলে বলল, খুব শখ তাই না তোর আমাকে চেতানো? আজ তোর মজা বোঝাবো। বলে শুভ্র পরীর হাত দুটো ধরে ওর সুধা পান করতে লাগলো। মধুচন্দ্রিমা। পরদিন সকাল 11টার দিকে সবাই বাসায় ফিরল। শুভ্র ততক্ষণে অফিসে চলে গেছে। নিতাই পরী রুমে এসে দেখলো ও শুয়ে আছে। পরি বলে কয়েকবার ডাকতেই আমি চোখ মিলে দেখি দাদু দাঁড়িয়ে আছে। পরি, তোমার শরীর কি খুব খারাপ? এই অবেলায় শুয়ে আছো? কি আর বলবো, নিজের ইচ্ছে শুভ্রকে চাতাতে গিয়েছিলাম, যার ফলাফল স্বরূপ শরীর ব্যথায় দাগ ধরে আছে আর গলায় অসংখ্য দাগ। এগুলো নিয়ে ওদের সামনে কেমনে যাব? একটু জ্বর এসছে দাদু। কেমন আছেন আপনি? আর কখন আসলেন? ভালো, একটু আগে আসছি। তোমাকে দেখতে না পেয়ে তোমার রুমে আসলাম। ওকে, রেস্ট নাও। মেডিসিন নিয়েছো? না দাদু। খাবার খেয়ে নেবনি? আচ্ছা, সমস্যা হলে আমাকে বলো, কেমন? কথাটি বলেই চলে গেলেন তিনি। আমি শুয়ে পড়লাম, কেবল চোখ ধরেছে। এমন সময় অর্পিতা চিৎকুর মেরে পড়ি দিদি বলে এক হাঁক ছাড়লো। আমি ধরপড়িয়ে উঠে বসে পড়লাম। চেয়ে দেখি অর্পিতা। অর্পিতা তুমি? এত জোরে কেউ চিৎকুর মারে? সরি পরি দিদি, তোমার নামে পিঠা আনছি, খাবা? আমি অর্পিতার দিকে তাকিয়ে দেখি একটা বড় সড়ো বাটিতে অনেকগুলো পিঠা। আমার পিঠা খুব পছন্দ, তো তাই চট করে ওর হাত থেকে বাটিটা নিয়ে বললাম, কই পাইলা পিঠা? অর্পিতা আমার পাশে বসে বলল, বৌদির মা তোমার জন্য পাঠিয়েছে, তুমি আগে চলে আসছো তো তাই। ও বলেই খেতে লাগলাম। দারুণ ছিল পিঠাগুলো, হরেক রকমের, অনেকগুলোর তো নামই জানি না। পিঠা খেতে খেতে ওকে বললাম, তুমি কেমন আছো অর্পিতা? ভালো আছি দিদি, গায়ে ওড়না জড়িয়ে আছো কেন? ঠান্ডা লাগছে খুব, মনে হয় জ্বর আসবে তাই। কি হয়েছে তোমার পরি? কেমন আছে আন্টি? ভালো। গায়ে জ্বর আসলো কিভাবে? বলেই আমার কপালে হাত দিল মা। জ্বর আসছে তো। বলেই পরীর দিকে তাকিয়ে দেখলো ওর ঘাড়ে রক্ত মরে গিয়ে কাল শিরে দাগ পড়ে গেছে। অনিতা খুব ভালো করে দেখে যা বোঝার বুঝে গেল। মনে মনে শুভ্রকে 1000টা গালি দিল। বিশ্বাস করে ওর সাথে মেয়েটাকে পাঠাইছি, আর জানোয়ারটা করেছে কি? বলেই রাগি একটা ভাব নিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। মার ওভাবে তাকানো দেখে আমি চুপসে গেছি ভয়ে। কিছু আন্দাজ করেনি তো? ওনাটা ভালো করে জড়িয়ে নিলাম। অনিতা কিচেন রুমে এসে দুধ গরম করতে লাগলো। এমন সময় পলা আসতে অনিতা খিঁকিয়ে উঠে বলল, তোকে আমি কিসের জন্য এখানে পাঠিয়েছিলাম? কি হয়েছে বৌদি? অনিতা আর কিছু না বলে গ্লাসে দুধ ঢেলে নিয়ে ওর রুমে এসে 2টা ব্যথার মেডিসিন দুধের সাথে মিশিয়ে একটু চিনি মিশ করে পরে রুমে আসলো। অর্পিতা ও পরি দুজনেই গল্প করছিল আর হাসছিল। পরি, দুধটা খেয়ে নাও তো। এই সময় দুধ? আগে পিঠা খাই। না, গ্লাসে সব দুধ খতম করো, তারপর পিঠা। আর পিঠা তো কেউ খেয়ে ফেলছে না, ওগুলো তোমার জন্যই। কি আর করা, দুধটুকু এক নিঃশ্বাসে শেষ করে ওনার দিকে তাকিয়ে বললাম, শেষ। গুড গার্ল। বলেই উনি গ্লাস নিয়ে চলে গেলেন।
দুধ খেয়ে পেট ভরে গেছে। কি আর পিঠা খাবো, প্রচুর ঘুম চলে আসছে, তাই ঘুমিয়ে পড়লাম। অর্পিতা চেয়ে দেখে পরি ঘুমিয়ে পড়েছে, তাই কিছু না বলে পিঠার বাটি নিয়ে চলে গেল। শুভ্রর হাতে একটা খাম। ওর সিলেটে পোস্টিং হয়েছে, যা শুভ্রের জন্য মোটেও সুখকর নয়। হঠাৎ বদলি এইটাই মাথায় আসছে না। নিশ্চয়ই টাকা খাওয়ার ধান্দা উপর মহলের। সন্ধ্যের পর শুভ্র বাসায় এসে সোজা ওর মায়ের রুমে গেল। অনিতা কিছু হাতের কাজ করছিল। মা কেমন আছো? অনিতা শুভ্রের দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? মামুর উপর চটে আছে কেন, কথাটি বলবো না? ভেবে শুভ্র বলেই ফেলল। মা আমার সিলেটে পোস্টিং হয়েছে, কাল পরশুর মধ্যে যেতে হবে। কবে হলো? কই কিছু বলিসনি তো? আজই লেটার পেয়েছি মা। ও, আর কিছু বলবি? আমি চলে যাচ্ছি, মার কোনো রিয়াক্টই নেই। মা তুমি কি আমার উপর কোনো বিষয় রেগে আছো? না তো, তুই কি এমন কোন কাজ করেছিস যে তোর উপর রেগে যাব? মা আসলে একটা কথা বলতাম, আমার সাথে যদি পরীক্ষা নিয়ে যেতাম তাহলে খুব সুবিধা হতো আমার জন্য। খাওয়া দাওয়ার সমস্যা আর কি, ওকে কি আমার সঙ্গে নিয়ে যাবো? অনিতা শুভ্রের দিকে তাকিয়ে মনে মনে বলল, বাছা, তোমার কি মতলব সেটা বুঝেছো আমি বুঝি না। তোমার কার্যসিদ্ধি কখনো করতে দিচ্ছি না। না, ওকে নিয়ে গিয়ে কোনো কাজ নেই। আর তাছাড়া ছোট মেয়েও কি রান্না করতে পারে? ওর যে কোনো কাজ নেই, নিজের কাজ নিজে একাই করতে পারিস না? অনিতা বেশ জোরেই কথাগুলো বলল। আজ অনিতা শুভ্রের উপরে বেশ চড়ে গেছে। শুভ্র আর একটা কথাও না বলে রুম থেকে বের হয়ে আসে। অর্পিতা মার রুম থেকে আসছিল, ওকে ডাক দিলাম। ও আমার কাছে আসলেই ওকে বললাম, অর্পিতা আন্টি শুভ্রের উপর চিল্লাচিল্লি করলো কেন? তুমি তো জানো না পরি দিদি, কাল পরশুর মধ্যে দাদা সিলেট চলে যাচ্ছে। দাদার পোস্টিং হয়েছে সিলেটে। আর কি যেন বলছিল, জানি না। মা কেন চিল্লাচিল্লি করলো? কি? আমার মাথা ভন ভন করে ঘুরতে লাগলো। শুভ্র সিলেট যাবে কেন? আর এটার জন্য মা ওকে ধমক দিয়ে কেন কথা বললো? আমি এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসলাম। ঠিক থাকতে পারছি না। বরের কাছে যে যাব তার জন্য সুযোগ খুঁজতে হয়, যা হয় হোক বলেই রুম থেকে বের হয়ে শুভ্রের রুমে গিয়ে দরজা আটকে দিয়ে দেখি ও শার্ট খুলছে। আমি ওই অবস্থায় ওকে জড়িয়ে ধরে বললাম, তুমি কই যাচ্ছ? পরি ছাড়ো, তোমাকে ঘাম লেগে যাবে তো। লাগুক, আগে বলো কই যাচ্ছ? অর্পিতা বললো তুমি নাকি সিলেট চলে যাচ্ছ। শুভ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, পরি কিচ্ছু করেননি। শুভ্র পরীকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে বলল, সেটা বলতে মার কাছে গিয়েছিলাম, কিন্তু মা তো রাজি হলো না। আমি কিছু শুনতে চাই না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। শুভ্র এবার পরীকে একটা ট্রি টেবিলের উপরে বসিয়ে নিজে ফ্লোরে বসে পরীর কোলে মুখ লুকিয়ে বলল, আমারও যেতে মন চাইছেন পরি তোমাকে ছেড়ে। আমিও ফ্লোরে বসে পড়লাম ওর পাশে। কোনো উপায় নেই শুভ্র। দেখি ওখানে আগে শিফট হই, তারপর কিছু করা যায় কিনা। আমি ওকে জড়িয়ে ধরে ওর ঘাড়ে মুখ লাগিয়ে কাঁদতে লাগলাম। শুভ্র বুঝতেই পারছে পরী নোনা জল ওর পিঠ বেয়ে পড়ে যাচ্ছে। শুভ্র একটু কঠিন হয়ে বলল, পরি এত কানা কেউ করে? যদি আমি মারা যাই তখন কি করবেন? প্লিজ এমন কথা বলো না, আমি মরে যাব তাহলে। ওকে কান্না থামো। তোমার শরীর কি ব্যথা করছে এখনো? না, আমি ঠিক আছি। ছেলে ব্যথা দেয় আর মা মেডিসিন দিয়ে ব্যথা সারায়। রুমে যাও পরি, আমি ফ্রেশ একটু ঘুমাবো। শরীরটা খুব ভারী হয়ে আসছে, পুরো দিন ঘুমাতে পারিনি। কাল আবার রওনা দিতে হবে। আমি ওর কথা শুনে ওকে ছেড়ে দিয়ে দরজার কাছে আসতেই শুভ্র বলে উঠল, দরজা খুলে রেখো পরি, আমি কিন্তু তোমার রুমে যাবো। আমি খুব 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 খুশি হয়ে বললাম, শুভ্র রাতে আমি আসি তোমার রুমে? না, রিস্ক নেওয়ার প্রয়োজন নেই তোমার। আমার পরিবারকে আমি চিনি, তারা কখন ঘুমায় কী করে সব জানি, তাই কাজটা আমার জন্যই সহজ। দরজাটা জাস্ট খুলে রেখো। ওকে ওকে বলে চোখের জল মুছে দরজা খুলে চলে আসলাম আমার রুমে। শুভ্র ফ্রেশ হয়ে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। বেচারা না পারছে রাতে ঘুমাতে, না পারছে দিনে, তাই শুয়ে পড়তেই চোখ জুড়ে ঘুম চলে আসলো। রাত 10টার দিকে অনিতা এসে শুভ্রকে ডাক দিল, মা কিছু বলবে? খাবি? নিচে চল। মা ঘুম পাচ্ছে, তোমরা খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। বলেই শুভ্র আবার ঘুমিয়ে পড়তেই অনিতা শুভ্রকে টেনে তুলল। সারা রাত কি চুরি করতে বেরিয়েছিস নাকি? নাইট গার্ডের কাজ করছিস যে এত ঘুম? বেশ খোঁচা দিয়েই কথাটা অনিতা শুভ্রকে বলল। মা কী সব আজে বাজে কথা বলছো? তোর দাদু বাবা অপেক্ষা করে আছেন, জলদি ফ্রেশ হয়ে নিচে আয়। বলে অনিতা চলে গেল। কি আর করা, শুভ্র উঠে জলদি ফ্রেশ হয়ে টি শার্টটা গায়ে দিয়ে নিচে গেল। সবাই ওর অপেক্ষা করছে। শুভ্র গিয়ে একটা চেয়ারে বসে পড়ল।
অনিতা শুভ্রকে খাবার বেড়ে দিচ্ছে। শুভ্র, তোর পোস্টিং নাকি সিলেটে হয়েছে? হ্যাঁ দাদু, যাচ্ছিস কবে? কাল বিকেল 3টা থেকে রওনা দেবো বাবা। শুভ্র খাচ্ছে আর সবার সাথে কথা বলছে, আর আমার বুক ফেটে যাচ্ছে। মনে হয় চোখে পানি টলমল করছে, গলা ভারী হয়ে আসছে, গলা দিয়ে আর কোনো খাবার নামছে না। শুভ্রই আগে খাবার শেষ করে বলল, অর্পিতা, খাবার কমপ্লিট করে আমার রুমে আসিস তো? বলেই শুভ্র চলে গেল। আস্তে আস্তে সবাই চলে গেল, শুধু আমি বসে রইলাম। পলা আন্টি এসে বলল, পরি, তুমি কেন বসে আছো? আমি কিছু না বলে চলে আসতেই পলা আন্টি বলে উঠল, শুভ্র চলে যাচ্ছে দেখে মন খারাপ? আমি ওনার দিকে তাকিয়ে নিঃশব্দে মাথা নাড়িয়ে ফুপাতে লাগলাম। তোমার এই পিরিত যদি কর্তামার কানে একবার যায় তো তোমায় আস্ত রাখবে না। রুমে যাও। আমি রুমে এসে বসে কেঁদেই চলেছি। আমি মেনেই নিতে পারছি না ও চলে যাচ্ছে। অর্পিতা শুভ্র রুমে বসে আছে আর শুভ্র এক এক করে শপিং ব্যাগ ওর সামনে রাখলো। দাদা, এগুলো কি? দেখ পছন্দ হয় কিনা। অর্পিতা সব প্যাকেট খুলে দেখলো, ও বেশ খুশি হয়ে বলল, এগুলো আমার জন্য? মা, বৌদি, তোর, পরি, দিদুন আর পলান্টির জন্য। যা সবাইকে দেখি দে। এমন সময় কৌশিক আর নিদ্রা রুমে ঢুকে বলল, এত কি দিচ্ছিস অর্পিতাকে? তেমন কিছু না, জাস্ট কিছু ড্রেস জুয়েলারি। কি ব্যাপার, সব মেয়েদের দিচ্ছিস, আমরা ছেলেরা কি করলাম শুভ্র? ওদের মতো অবলা যদি হোস তাহলে তোকে দেবো দাদা। এই শুভ্র, আমরা কি অবলা? বলেই নিদ্রা গম্ভীর হয়ে গেল। না না না, তোমরা অবলা কেন, তোমরা তো রণচণ্ডী। বলেই কৌশিক হা হা করে হেসে উঠল। কৌশিক, তোমরা কিন্তু আমাদের অপমান করছো। দাদা চুপ কর, দেশের প্রধানমন্ত্রী কিন্তু মেয়ে, তাই এদের কিছু বলতে নেই। অর্পিতা, যাও তো পরীকে ডেকে নিয়ে আসো। আজ এদের একটাও ছাড় নাই। অর্পিতা উঠে যেতেই শুভ্রকে থামিয়ে বলল, ওর আসার প্রয়োজন নেই। কারণ শুভ্র ভালো করেই জানে পরি কাঁদছে, কারণ ডাইনিং টেবিলে ও নিঃশব্দে কাঁদছিল। সবাই কথার ব্যস্ততার মধ্যে ভাগ্যিস মগ্ন ছিল বলে ওকে কারো প্রশ্নের সম্মুখীন হতে হয়নি। রুমে অনিতা সহ সকলে আসলো শুধু পরি ছাড়া। সবাই অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিয়ে যে যার রুমে চলে গেল, আর শুভ্র নিজের লাগেজ গোছাতে শুরু করলো। সব ব্যাপারে শুভ্র একজন দায়িত্বশীল ছেলে, নিজের কাজ নিজেই করে। অনেক রাত হয়ে গেছে, তাই আমি শুভ্রকে মেসেজ দিলাম, শুভ্র কই তুমি, কখন আসবা, আমার কিছু ভালো লাগছে না তো। শুভ্র মেসেজের রিপ্লাই করলো। আমি বেডে শুয়ে পড়লাম। রাত 12টা পার হয়ে যাচ্ছে, তাও শুভ্রটা আসছে না। ওর আশায় জেগে থাকতে থাকতে আমি একসময় গভীর ঘুমে তলিয়ে গেলাম। রাত 3টার দিকে নিজের রুমের দরজাটা ভালো করে লাগিয়ে পরে রুমে আসলো শুভ্র এবং দরজা বন্ধ করে দিল। শুভ্র দরজা লক করে দিয়ে রুমের লাইট জ্বালিয়ে পরে কাছে এসে বসলো। পরি গভীর ঘুমে মগ্ন। শুভ্র এসির পাওয়ার বাড়িয়ে দিল যাতে পরি ঠান্ডায় আর ওকে জড়িয়ে ধরে। অদ্ভুত অদ্ভুত বুদ্ধি সব শুভ্র পরির পাশে আছড়া হয়ে বসলো। অনেকক্ষণ পরের দিকে তাকিয়ে থেকে ওর গলায় হাত বুলিয়ে দিল। গলায় এখনো স্পষ্ট দাগগুলো বোঝাই যাচ্ছে, আর চোখের পানির দাগ শুকিয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে পরি অনেকক্ষণ কান্না করেছে। পরির একটা গুণ আছে, শুভ্রকে যেভাবেই আঘাত করুক না কেন সেইটাও মুখ বুজে সহ্য করে, যেটা শুভ্রর কাছে খুব ভালো লাগে। শুভ্র পরির কপালে একটা কিস করে বুকের ভেতরে টেনে নিল। শুভ্র 2 চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। পরীকে ছাড়াও কেমনে থাকবে? পুরো রাত পরীকে ওভাবেই নিয়ে থাকলো, ঘুম আর আসলো না শুভ্রর। ভোরবেলায় শুভ্র পরীকে ডাক দিতেই পরি আরো চাপতে ধরলো শুভ্রকে। পরি ওঠো, ভরে গেছে, নামাজ পড়বে না? বলে চোখ খুলতে দেখি শুভ্রের পেটের ওপর পা তুলে দিয়ে ওকে জাপটে ধরে শুয়েছিলাম এতক্ষণ। আল্লাহ, কি করেছি আমি? বলে চট করে পা নামিয়ে উঠে বসি। শুভ্র পরীর কাণ্ড দেখে মিট মিট করে হাসছে। এভাবে প্রায় বাকিটা রাত আমার পেটে পা দিয়ে শুয়েছিল পরি। শুভ্রের কথা শুনে খুব লজ্জা পেয়ে যাই আমি চোখ দুইটা বড় বড় করে বললাম, তুমি কখন আসছো শুভ্র, আর আমাকে ডাকুনি কেন? তোমার ঘুমটা নষ্ট করতে চাইনি। বলেই শুভ্র উঠে ওয়াশরুমে গেল। আমার খুব ঠান্ডা লাগছিল, তাই এসিটা অফ করে দিয়ে উঠে পড়লাম। শুভ্র আর আমি দুজনেই ফজরের সালাত আদায় করলাম একসাথে। শুভ্র সালাত আদায় করে খাটে বসে আমাকে ডাক দিল, পরি এখানে আসো তো। আমি কি ওর পাশে বসতেই ও আমাকে এক টানে ওর কাছে নিয়ে নিল এবং আমাকে নিয়ে শুয়ে পড়ল, আর আমার বুকে মাথা রেখে বলল, আমি এখন ঘুমাবো, পুরো রাত জেগে তোমাকে পাহারা দিয়েছি, এই জন্য তোমাকে ঘুম থেকে জাগাইনি। এখন আমি ঘুমাবো, বাকির তুমি সামলাবে। কেন, বাসায় কি ডাকাত এসেছিল তাই তুমি আমাকে পাহারা দিচ্ছিলে? শুভ্র চট করে আমার গলায়
দুই ঠোঁট দিয়ে একটু চাপা দিয়ে বলল, পড়ি, কোনো কথা না, আমার খুব ঘুম পাচ্ছে, আর বিরক্ত করো না তো। শুভ্র সকাল হয়ে গেছে তো, মা যদি তোমার রুমে গিয়ে দেখে তুমি নেই তাহলে? তাহলে কিছুই না, আমার রুমের ভেতর থেকে চাবি বোস করে দিয়েছি, তাই বাইরে থেকে ঢুকতে পারবে না। আর এত কথা কেন বলো তুমি? তুমি কি চাও আমি চলে যাই? প্লিজ ঘুমাতে দাও না, মুখটা বন্ধ করে রাখো প্লিজ। আমি আর কোনো কথা না বলে চুপ করে রইলাম। ইস, কবে যে শুভ্রকে নিয়ে এভাবে পার্মানেন্টলিভাবে শুয়ে থাকতে পারবো সেটা আল্লাহ ভালো জানে। বলেই শুভ্রের চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। শুভ্র ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। মনটা যাচ্ছে শক্ত করে বুকের ভেতর জড়িয়ে ধরে রাখি। সকাল 9টার দিকে সব নাস্তা রেডি করে কাছের লোক পলাকে বলল, দিদি সব রেডি করছি, আপনি সবাইকে ডাক দেন। অনিতা শুভ্রের রুমে এসে কয়েকবার নক করলো, কিন্তু শুভ্রের কোনো সারা শব্দ নেই। শুভ্র হয়তো ঘুমাচ্ছে বলে অনিতা নিচে আসলো। সবাই আছে কিন্তু পরি নেই দেখে পলাকে বলল, পলা, পরীকে ডেকে নিয়ে আয় তো, এখনো আসলো না মেয়েটা। পলা উপরে এসে পরীকে দরজায় নক করেই পরি বলে ডাকতে লাগলো। পলা আন্টির ডাক শুনে আমি ঘাবড়ে গেলাম একটু। এখন কি করি? শুভ্র তো ঘুমোচ্ছে, ডাকতে একদম নিষেধ করছে। আমি শুভ্রকে আস্তে করে সরিয়ে দিয়ে নিঃশব্দে সে দরজা খুলে বললাম, আন্টি, শুভ্র আমার রুমে ঘুমোচ্ছে, একটু সবাইকে ম্যানেজ করেন না প্লিজ। শুভ্র ঘুমাইছে কিছুক্ষণ আগে, ওর ঘুমের প্রয়োজন, তাই ওকে ডাকতে পারছি না। আপনি যদি ব্যাপারটা দেখতেন, আপনি ছাড়া তো আমার কেউ নেই যে তাকে বলবো। পরি ছলছল চোখে করুণভাবে তাকানো দেখে পলা আর কিছু না বলে নিচে চলে আসলো। আসলে মেয়েটার আপন বলতে কেউ নেই, আমাকে বিশ্বাস করে, এতদিন পর একটু সুখ পাইছে, সেটা আমি কেমনে নষ্ট করি? কথাগুলো পলা মনে মনে ভাবতেই অনিতার ডাকে ওর ধ্যান ভাঙল। কি রে পলা, পরি আসলো না? একটু পর আসছে বৌদি, তোমরা খেয়ে নাও। পলার কথার ভাবসাব ভালো ঠেকছে না, তাই অনিতা নিজেই পরীকে ডাকতে গেল। পলা তো ভয়ে শেষ। পরি, দরজা খুলতো বলে অনিতা দরজায় নক করলো। মার ডাক শুনে আমি শেষ। এখন কি করি আমি? এসে যদি শুভ্রকে দেখে তাহলে সব শেষ হয়ে যাবে। যা খুশি তাই হোক, দেখলে আমার জন্যই ভালো, তাহলে শুভ্রের সাথে অন্তত যেতে পারবো। বলেই ওড়না গায়ে দিয়ে দরজা খুললাম। অনিতা পরীর দিকে তাকিয়ে বলল, তুমি খেতে গেলে না কেন? আর রুম অন্ধকার কেন? আন্টি, এখনই নিচে যেতে বের হচ্ছি, এই সময় আপনি এলেন। বলেই বের হলাম রুম থেকে। আল্লাহ, যা আমার জন্য ভালো হয় তাই করো বলে জলদি নিচে নেমে আসলাম। অনিতা রুমে না ঢুকে মনে মনে বলল, শুভ্র রুমে থাকলে পরি কখনো দরজা খুলতো না, আর দরজা খোলা রেখে নিচে যেত না। তাই অনিতাও নিচে নেমে আসলো পরের পিছে পিছে। আমি এসে চেয়ারে বসে পলা আন্টিকে ইশারা করতেই উনি ওপরে গিয়ে আমার রুমের দরজা লক করে নিচে নেমে আসলো। হাফ ছেড়ে বাঁচলাম আমি নাস্তা কমপ্লিট করে নিচেই থাকলাম, রুমে আর গেলাম না, কারণ মা যা চালাক, ধরে ফেলতে 2 সেকেন্ড লাগবে না, তাই ওনার পিছু পিছু ঘুরছি। দুপুর 12টার দিকে শুভ্রর ঘুম ভেঙে গেল। ও উঠে দেখে পরি নেই, তাই জলদি রুম থেকে বের হয়ে ও রুমের কাছে এসে চাবি পুশ করে দরজা খুলে ফ্রেশ হতে চলে গেল। কি লুকোচুরি প্রেম, জাস্ট ওয়াও। আমি আর শুভ্রের কাছে যাওয়ার একবারও সুযোগ পেলাম না। মা ওর আশেপাশেই আছে, সাথে নিদ্রা আপু, অর্পিতা, দিদুন, সবাই। আমি শুধু দূরে দাঁড়িয়ে থেকে হ্যাংলার মতো দেখছি সবাইকে। কাছে যাওয়ার অনুমতি দেয়নি শুভ্র, তাই দূরে থেকেই দেখতে হচ্ছে শুভ্রকে। দুপুরের খাওয়া দাওয়া সেরে শুভ্র যাওয়ার জন্য রেডি হয়ে নিচে গেল। সবাই ওকে বাহির অবধি এগিয়ে দিয়ে আসে, কিন্তু আমি ওকে দেখতে অবধি পারিনি, কারণ শুভ্রের নিষেধ ছিল রুম থেকে একদম বের হওয়া। শুভ্র গাড়িতে উঠলে অনিতা এসে শুভ্রর কপালে একটা চুমু দিয়ে বলল, নিজের খেয়াল রাখিস। এটা করবি না, ওটা করবি না বলে অনেক কথা বললো অনিতা। মা, আমি কি ছোট আছি তাই এত কড়া করে নির্দেশ দিচ্ছ? নিজের যখন সন্তান হবে বুঝবি সন্তান কাছে না থাকার কি জ্বালা। শুভ্র একটা মুচকি হাসি দিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে ড্রাইভারকে বলল, যাতে চলুন। শুভ্র গাড়িটা চোখের আড়াল হতেই অনিতার চোখ ভারী হয়ে গেল। চোখের পানি মুছে বাসার ভেতরে আসলো। পুরো বাসাটা খাঁ খাঁ করছে। পরি দিদি, কি করছো? বসে আছি, ভেতরে আসো অর্পিতা। অর্পিতা পরীর হাতে একটা প্যাকেট দিয়ে বলল, দাদা সবার জন্য এনেছে, তোমাকে এটা দিতে বলছে, তুমি কিন্তু এটা পরবা কেমন? আর শোনো, আমার দাদা কিন্তু একটুও খারাপ না, তুমি যতটা মনে করো। অর্পিতার কথা শুনে বুকের ভেতর মনে হয় দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন সময় শুভ্র আমাকে কল দিল।
সামনে অর্পিতা দেখে কেটে দিয়ে মেসেজ করলাম। অর্পিতা আছে সামনে। কল কেটে দিলে কেন? কার কল ছিল দিদি? আর বলো না, কাস্টমার কেয়ার থেকে কল আসছে তাই কেটে দিলাম। তুমি কি জানি বলছিলা সেটা বলো। জানো দিদি, দাদা যখন দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যায় তখন আমি ক্লাস 5-এ পড়তাম। যাওয়ার দিন দাদার কোলে চড়ে খুব কেঁদেছিলাম, কিন্তু আজ বড় হয়েছি বলে সেটা পারলাম না। শুভ্রের করে কি এখনো চড়তে ইচ্ছে করে তোমার অর্পিতা? আরে চড়তে চাইলেই কি চড়া যায়? বলি অর্পিতা হেসে উঠল। কেন, তোমার কৌশিকধার কোলে চরণী কখনো? কৌশিকদাকে কখনো তেমন কাছে পাইনি তো আমরা, দেশের বাইরেই বেশি কাটিয়েছে, তাই শুভ্রদার সাথেই আমার বেশি মিল। বলি অর্পিতা আমার হাত ধরে বাইরে টেনে নিয়ে গেল। একটু শুভ্রটার সাথে কথা বলবো সেটাও হলো না। অর্পিতা আমাকে নিয়ে দিদুনের রুমে গেল। দাদু শুয়ে আছে আর দিদুন নিদ্রা আপুর সাথে গল্প করছে। আমাকে দেখে দিদুন আজ কিছু বলল না। আমি একটু সাহস পেয়ে বললাম, বিমলা সুন্দরী কিটা করো? ওই ছড়ি, ফাজলামি বাদ দিবি না তোর ব্যবস্থা নেব? কি ব্যবস্থা দিবা সুন্দরী? তোমার বরের সাথে আমাকে বিয়ে দিবা বুঝি? দাদু তো আমার কথা শোনে। বাহ, কি কপাল আমার! এই বয়সেও সুন্দরী মেয়েরা আমার পিছে পড়ে আছে। পরি দিদি, দাদুর সাথে তো আমি লাইন মারি এবং অনেক জিনিসপত্র আদায় করি। তুমি এতে কেন ভাগ নিচ্ছ? এটা প্রতিযোগিতা অর্পিতা, যে পাবে সে লুটে নিবে দাদুকে, তাই না দাদু? ঠিক বলছো নিদ্রা। বলেই নিতাই বিমলার দিকে তাকালো। বিমলাকে ইনসাল! ওই তোরা সবাই বের হ আমার রুম থেকে। বলে চিল্লা চিল্লি করলো কিছুক্ষণ দিদুন। আহ বিমলা, তুমি রেগে যাচ্ছ কেন? সবাই একটু আনন্দ করতে দাও। সবাই মিলে অনেকক্ষণ আড্ডা হাসি তামসা সব করলো। রাতে শুভ্র এসে পৌঁছায় ওর গন্তব্যস্থলে। 2টা রুম, ছোট্ট ডাইনিং রুম, কিচেন, ব্যালকনি, বাথরুম, বেশ ছোটখাটো একটা ফ্ল্যাট। খুব একটা খারাপ না। শুভ্র গোসল সেরে চেঞ্জ করে আগে ওর মাকে কল দেয়। মায়ের সাথে কথা বলতেই কলিং বেল বেজে ওঠে। কলটা কেটে দিয়ে লুকিং গ্লাসে দেখে কয়েকজন। ওর স্টাফ ছিল সেগুলো। দরজা খুলে দিয়ে তাদের সাথে বিভিন্ন কথায় মগ্ন হয়ে যায়। এদিকে পরি কল দিচ্ছে। শুভ্র ফোনটা সাইলেন্ট করে আবার তাদের সাথে কথা বলে। অনেক রাত অবধি আলোচনা সেরে ওরা চলে যেতে একজন খাবার নিয়ে এলো। স্যার, আপনার খাবার। ওকে রেখেছেন। লোকটি খাবার রেখে চলে গেল। খাবার কমপ্লিট করে সব জিনিসপত্র গোছাতেই রাত 1টা বেজে গেল। শুভ্র একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। খুব সুন্দর বাতাস বইছে। শুভ্রর মনটা জুড়িয়ে গেল ঝিরঝির বাতাসে। শুভ্র সিগারেটটা শেষ করে এসে ফোন হাত দিয়েই দেখে 100+ কল স্ক্রিনে উঠে আছে। শুভ্র পরীকে কল দেয় কিন্তু রিসিভ হয় না। কয়েকবার কল দিল, তাও রিসিভ যখন হলো না তখন শুভ্রর মেজাজ খারাপ হয়ে গেল। পরীকে মেসেজ করলো। আমি ভালো করেই জানি তুমি ফোনের সামনে বসে আছো, কলটা রিসিভ করো। শুভ্র আবার কল দেয় কিন্তু এবারও রিসিভ হয় না। এবার শুভ্র রাগ চরম পর্যায়ে উঠে গেল। আবার মেসেজ করলো। কল ধরবি না? সারা জীবনের জন্য কথা বলা বন্ধ করে দেবো আজকে। এবার কল ঢুকতেই রিসিভ হলো। পরি প্রথমে সালাম দিল, তারপর চুপ। শুভ্র সালাম নিয়ে বলল, সরি, কাজ ছিল, রুমে অনেকই ছিল, তাই কল রিসিভ বা ব্যাক করতে পারিনি। তবুও কোনো কথা নেই। পরি বলেই একটা ধমক দিল শুভ্র। সমস্যা কি তোর? আমার কি সময়ের মূল্য নেই? তোর পিছে পিছে পুরো আজকে থাকবো। নেট অন করে ভিডিও কল দিচ্ছি। বলেই কল কেটে দিল শুভ্র। নেট অন করতেই কল আসলো। পরি কল রিসিভ করে চুপ করে বসে আছে। কিরে, তোর মুখ দেখা যায় না কেন? আমি কি রুম দেখার জন্য কল দিয়েছি নাকি? বলতেই পরি ওর মুখের দিকে ক্যামেরা আনতেই শুভ্র দেখলো একটা শাড়ি পরে আছে, হাতে চুড়ি, অল্প স্বল্প সাজ, আর চোখ দিয়ে অনবরত জল পড়ে যাচ্ছে বলেই কাজলটা ঢেপসে গেছে। এটা দেখে শুভ্ররে খুব খারাপ লাগলো। ও আল্লাহ, আমার বউ এগুলো কি সাজ দিয়েছে? একদম বাজে দেখাচ্ছে। যাও, ওগুলো তুলে ফ্রেশ হয়ে আমার সামনে এসে বসো। এগুলো সাজগুলো আমার একদম ভালো লাগে না, আর চোখে কখনো কাজল দেবে না। এমনি তোমার চোখ অনেক সুন্দর, ওটা দিয়ে তোমাকে একদম ভূত ভূত লাগছে। 5 মিনিট সময় দিচ্ছি, একদম সিম্পলভাবে আসো, ওকে? 5 মিনিটের অধিক সময় পর পরি ক্যামেরার সামনে দাঁড়ালো। এই তো একদম পারফেক্ট। সরি শোনা। বলেই কয়েকটা ফ্লাই খিস করলো শুভ্র। সাজগোজ কেন করেছিল পরি? জানো না, সাজগোজ আমার একদম পছন্দ না। পরি স্বাভাবিকভাবে বলল, বর বাইরে থাকলে নাকি তার সামনে সেজে যেতে হয়, তাই সাজছিলাম। কে বলেছে তোমাকে? আমার কাছে তোমাকে ন্যাচারালভাবে ভালো লাগে। আর তাছাড়া যে যাকে ভালোবাসবে তার সামনে সাজার কোনো প্রয়োজন নেই, এমনি তোমাকে ভালোবাসবে। আমি কি তোমার সামনে সবসময় কোট শার্ট প্যান্ট বসে থাকলে বুঝি তোমাকে বেশি ভালোবাসবে? না না, আমি ওগুলো নেটে পড়েছিলাম তাই সাজুগুজু করছিলাম। আর তোমার এই
3/4 প্যান্ট এবং টি শার্ট পরে থাকাটা আমাকে বড্ড তোমার কাছে টানছে শুভ্র। ওই নেটই সব শেষ করে দিয়েছে। অনেকটা সবাইকে আই লাভ ইউ পড়ি। আই লাভ ইউ টু মাই সুইট হার্ট। শুভ্র দেখো তো আমার পিঠে কি যেন হয়েছে। বলেই ব্লাউজটা খুলে পরি পিঠটা দেখালো শুভ্রকে। শুভ্র ভালো করে দেখে বলল, র্যাশ বের হয়েছে তো শোনা। কি খেয়েছো আজকে? ইলিশ খাইছি আর বেগুন ভাজি। তুমি জানো না তোমার ফুড অ্যালার্জি আছে? আর কি কোনো মেনু ছিল না খাবারে? সেগুলোই খাইতে। আমার মনে ছিল না শুভ্র। ওকে, ব্লাউজটা পরে নাও আর ফোনটা নিয়ে লাইট অফ করে আমার রুমে যাও জলদি। আর আমার রুমে চাপিটা নাও। আমি সব কমপ্লিট করে লাইট অফ করে দরজা খুলতেই শুভ্র বলল, আস্তে শব্দ করো। আমি নিঃশব্দে রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে শুভ্রর রুমে গিয়ে দরজা লাগাতেই একটু শব্দ হয়। পড়ি, কি করছো তুমি? শব্দ করতে নিষেধ করলাম না? আমি জিভে কামড় দিয়ে সরি বলে লাইট জ্বাললাম। এবার চিৎকার করো, যা খুশি তাই করো, আওয়াজ বাইরে যাবে না। সাউন্ড প্রুফ করা রুম, তাই কোনো শব্দ বাইরে যাবে না। ওখানে চাপিয়ে আছে, ওটা নিয়ে আলমারিটা হলো। আমি ওর কথা মতো আলমারি খুলে একটা ল্যাপটপ, গিফট পেপারে মোড়ানো একটা বক্স আর কিছু শপিং ব্যাগ বের করলাম এবং শুভ্র একটা মেডিসিন বক্স দেখিয়ে দিয়ে ওখান থেকে একটা মেডিসিনের নাম বলল এবং সেটা খাইতে বলল। আমি খেয়ে ল্যাপটপ সেটিং করে ল্যাপটপ দিয়ে কথা বলতে লাগলাম। বড় স্ক্রিনে পরীকে পুরোটাই দেখে শুভ্রর বেশ ভালো লাগছে। পড়ি, বাক্সটা খোলো তো, কিছু একটা আছে ওখানে। আমাকে একটা মেয়ে গিফট করেছে। বলেই শুভ্র হেসে উঠল। কি মেয়ে? বলেই জলদি আমি বক্সটা খুলে দেখি ঝালের জিলাপি। এগুলো আমার? বলেই শুভ্রর দিকে তাকালাম। না, ওগুলো তো আমার বইয়ের জন্য। পাক্কা 3 ঘন্টা ধরে পরিশ্রম করে ওগুলো পাইছি। বইয়ের পছন্দ বলে কথা। ধুর, আমিই তো তোমার বউ বলেই খেতে লাগলাম, কারণ এই জিনিসটা আমার খুব প্রিয়। পড়ি, এমন শব্দ করে কেন খাচ্ছ? মনে হচ্ছে করে হাড় চিপিয়ে খাচ্ছ। আমি খাওয়া অফ করে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, হিংসে হচ্ছে শুভ্র? না, কিন্তু কিছুটা একটা হচ্ছে। পড়ি, তুমি খাও, হ্যাঁ আমি একটু আসছি। ওকে বলে খেতে লাগলাম। শুভ্র কিছুক্ষণ পরে এসে দেখে পরি বসে আছে। তোমার খাওয়া শেষ? শুভ্র আমাকে কিস করবা একটু? করলাম তো কিছুক্ষণ আগে বাবা। না, বলেই শাড়িটা সরিয়ে বলল। এখানে করো। শুভ্র ভ্যাবাচাকে খেয়ে গেল ওর কাণ্ড দেখে। এই, সেদিন তোমাকে এত শাস্তি দিলাম, তা তোমার শখ মেটেনি? অন্য কেউ হলে তো ভয় আমার কাছে আসতো না। আর কিস কত দূরেই থাক। না, মেটেনি। নাও শুরু করে দাও শুভ্র। না, তোমার তো বেহাপো না কেন? কই, আমি কি আর কিছু চাইছি নাকি? কিছু চাইলেও আর পাবে না পড়ি। গাল ফুলিয়ে বসে থাকলাম কিছুক্ষণ, তারপর একটা বালিশ নিয়ে শুয়ে পড়লাম। আর শুভ্র আমার দিকে তাকিয়ে আছে, থাকুক না, আমার কি তাতে বলেই চোখ বন্ধ করলাম এবং একটু পর ঘুমিয়ে পড়লাম। শুভ্র পুরো রাত জেগে পরীকে দেখার একটা নেশা হয়ে গেছে। শাড়িটা অনেকটা হাঁটুর কাছে চলে আসছে। মনে হয় একটা দেবী শুয়ে আছে। অপূর্ব লাগছে ঘুমন্ত পরীটাকে। শুভ্র উঠে গিয়ে কিছু কাগজপত্র নিয়ে এসে কাজ করছিল আর মাঝে মাঝে পরীকে দেখছে। ঘন্টা দুয়েক না যেতেই পরী কেমন যেন করতে থাকে। মনে হয় ভয়ঙ্কর কিছু স্বপ্ন দেখছে। লাফ দিয়ে থরপর করে উঠে বসে ঘামতে লাগলো। পড়ি, এই পড়ি, কি হয়েছে? আমি আছি তো, আমার দিকে তাকাও। কি হয়েছে শোনা? খারাপ স্বপ্ন দেখেছো? কে কার কথা শুনে মেয়েটা ঘেমেই চলছে আর কেঁপে উঠছে। পড়ি, বলে একটা জোরে ধমক দেয় শুভ্র। এতেও শুভ্র দিকে তাকায়। শুভ্র হাত দিয়ে ইশারা করে বলে, বাজে স্বপ্ন দেখেছ? বলে অনেকক্ষণ চুপ করে থেকে তারপর বলল, কয়েকটা লম্বা লম্বা সাপ আমাকে ধারানি বলেই জিভে কামড় দিয়ে বলল, সরি, দৌড়ানি দিছে আমাকে। কিং কোবরা, ব্ল্যাক মাম্বা, সাথে বিশ্রী এক রকমের বেটে মানুষও ছিল। ওরা আমাকে ধরতে আসতেই জেগে গেলাম। ভালো করছে। আর একটু সাপে দৌড়ে দিতে পারলাম তোমাকে, তাহলে উচিত শিক্ষা হতো। ভূতের মেয়ে দেখবে না? দেখো, ভালো করে দেখো। চিন্তা করো না, আমিও আরও ভয়ঙ্কর কিছু পাঠিয়ে দেবনি। বসে বসে দেখো, আমার রাতে স্বপ্ন চিলে ওঠো। কি সুন্দর ভয়ঙ্কর দৃশ্য। বডিগার্ড আছে তো একটা শুভ্র নামের, পুরো রাত তোমাকে পাড়া দেবে, তাই না? শুভ্রর কথা শুনে লাইন কেটে দিলাম। শুধু খোঁচা মারাম। এবার কাকে মারবি মার। আমি ল্যাপটপ সহ সব কিছু নিয়ে শুভ্রর রুম থেকে বের হয়ে আমার রুমে চলে এলাম। তারপর আবার শুয়ে পড়লাম। শুভ্র আর কল দেয়নি। এদিকে শুভ্র সব গুছিয়ে ঘুমিয়ে পড়ে। সবাই সকালে নাস্তা সেরে উঠে গেল আর পরি সোজা অনিতার রুমে গেল। আমি কি আসবো? আসো। কি ব্যাপার পড়ি, অনেকদিন এই রুমে আসো না?
তো আজ হঠাৎ কি মনে করে এলে বাবা? কেন আঙ্কেল, আমার কি আশা মানা? বাবার কাছে যখন খুশি মেয়ে আসতেই পারে। তোমার সাথে আমি কথাই পারবো না। বলে অনিল অফিসের জন্য রুম থেকে বের হয়ে গেল একটা মুচকি হাসি দিয়ে। অনিতা কিছু কাজ করছিল। পরি বসো, কিছু বলবে? না, আপনি তো ফ্রি নেই আন্টি, মা আমার কাছে এসে বলল। সমস্যা নেই, তুমি বলো। আমার বাসায় চাচি আমাকে অনেক কথা শোনাতো, দেন গায়েও হাত তুলেছে অনেকবার, কিন্তু আমার এই মাটা আমাকে যতটা ভালোবাসা দিছে সেটা কোথাও পাইনি। এখন মনে হচ্ছে আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। অনিতা পরীর ওইভাবে অপলক চেয়ে থাকে দেখে আরো কাছে এসে বলল, চুপ করে আছো কেন মা? পরী চট করে বসে থেকে অনিতাকে জড়িয়ে ধরে ওর শাড়ির মধ্যে মুখ লুকিয়ে কান্না করতে লাগলো। অনিতা পরীর কাণ্ড থেকে হতবাক হয়ে গেল। কি হয়েছে পরি? তোমাকে কেউ কিছু বলেছে? বলো আমায়। মেয়েটা চুপ করে নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। এবার অনিতার খুবই খারাপ লাগলো। শুভ্রর কাজগুলো তো হয়তো পরি খুব কষ্ট পাইছে, তাই এভাবে কাঁদছে মেয়েটা। আসলেই মেয়েটাকে নিরাপত্তা দিতে পারিনি। শুভ্র কিছু বলেছে পরি? বল শুধু একবার, ওর কি হাল করি। বলেই ফোন হাতে নিয়ে শুভ্রকে কল দিতে যাবে এমন সময় পরি বলল, আমাকে কেউ কিছু বলেনি মা। পরের মুখে মা ডাক শুনে অনিতা স্তব্ধ হয়ে যায়। কারণ কোনো মানুষ শর্ট করে কিছু বলে না, তার মানে পরে আগে থেকে ওকে মা বলে মেনে নিয়েছে। জানেন, আমার মা নেই, কোনোদিন দেখিও নি। কেমন দেখতে সে ছিল, মায়ের শরীরের গন্ধ কি জিনিস আমি জানি না। বাবাটাও চলে গেল আমাকে রেখে, এতিম করে। অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে আজ আমি এখানে এসে নতুন একটা মাকে পেয়েছি। আমি কি আপনাকে মা বলে ডাকতে পারি? পরের কথাগুলো শুনে অনিতা চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। অনিতা বলল, ডাকতে মন চাইছে ডাকবে, এতে অনুমতি নেওয়ার কি আছে মা? বরং আমার আরো একটা সন্তান বেড়ে গেল। বলেই অনিতা নিজেকে পরীর কাছ থেকে ছাড়িয়ে ওর সামনে বসলো। পরি, শুভ্র এতটা খারাপ না যে তোমাকে ওভাবে বিশ্রী ভাষায় গালি দেবে, কারণ আমি ওকে এটা শিক্ষা দিইনি। হয়তো অন্য কেউ তোমাকে গালি দিচ্ছে আর তুমি সেটা শুভ্রকে ভেবে চড় মেরেছিলে। শুভ্র সব সহ্য করতে পারে, কিন্তু ওর অপমান আর কেউ ওকে ধোঁকা দেওয়া ওগুলো সহ্য করতে পারে না। তাই তোমার সাথে সেদিন অমন ব্যবহার করেছে। তুমি যদি চাও আমরা তোমাকে তেমন জীবন সাজিয়ে দিব যেমনটা তুমি চাও। জানেন, যেদিন শুভ্র সিঁদুরটা পরিয়েছিল সেদিন বাসায় এসে চাচি আমাকে যা ইচ্ছে তাই বলে গালি দিয়েছে। চাচাটাও আমার কথা শোনেনি, সবার সামনে আমাকে চড় মারে। ভেবেছিলাম নিজেকে শেষ করে দিব। 5 থেকে 7 বার গলায় দড়ি দেওয়ার ট্রাই করেছি, কিন্তু পরে নিজেকে শান্ত করে অজানা পথে পাড়ি দিয়ে আজ আমি এই জায়গায়। অনিতার কথা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল পরীর কথা শুনে। এত কথা সে জানতো না। পরের উপর দিয়ে কতটা ঝড় গেছে তাহলে। দেখো পরি, শুভ্রর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার ছেলেটা না বুঝে ভুল করে ফেলেছে। পরি কোনো জবাব না দিয়ে অনিতার কোলে মাথা রেখে বলল, আমার একটা মা চাই আন্টি, আমার একটা বাবা চাই। ঠিক অর্পিতা যেমনটা আপনাদের কাছে থেকে শাসন, আদর, ভালোবাসা পায়, অমনটাই আমার চাই। আমাকে দেবেন? এই বোকা মেয়ে, তুমি তো আমাদের মেয়ের মতো, এগুলো চাওয়ার কি আছে? আচ্ছা পরি, তোমার চাচা চাচি তো কোনোদিন তোমার খোঁজ নেবে না? এবার পরি ফিকরে কেঁদে উঠে বলল, ওরা আমাকে চায় না আন্টি, এতিমদের কেউ থাকে না। এরা বাসার কাজের মেয়েদের মতো জীবন যাপন করে। আমাকে ওদের প্রয়োজন নেই, আমি না থাকতে ওরা বেঁচে গেছে আন্টি। স্বার্থের পৃথিবীতে একমাত্র স্বার্থের দাম ছাড়া আর কোনো কিছুর দাম নেই। অপয়া মেয়ে আমি, সুখ আমার কপালে বেশি দিন টিকে না। এই ছোট্ট জীবনে অনেক কিছু সহ্য করেছি, মৌলিক চাহিদাটাও আমার কখনো পূরণ হয়নি। চাচি কত ভাতের প্লেট কেড়ে নিছে, কত দিন না খেয়ে থেকেছি, কত মৃত্যু কামনা করেছি। পরি চুপ কর মা, আর এগুলো শুনবো না। কেন অতীত মনে করে কষ্ট পাচ্ছ? আমি তো মনে করতে চাই না মা, কিন্তু বারবার মনে পড়ে যায়। অনিতা অনেক কথা বলে ওর পরিবার সম্পর্কে, শুভ্র সম্পর্কে, আরো অনেক গল্প। কিন্তু পরির দিকে তাকিয়ে দেখে ও ঘুমিয়ে গেছে। হয়তো অনেক ক্লান্ত ছিল মনের দিক থেকে,
অনিতা ওভাবেই বসে আছে পরীকে নিয়ে। মেয়েটার চোখ দুটো এখনো ভেজা। এমন সময় অর্পিতা পরীর ফোন এনে বলল, পরি দিদি, তোমাকে কে জানি কল দিচ্ছে। অনিতা অর্পিতাকে ইশারা করলো চুপ করতে। ফোনটা রিসিভ করে হ্যালো বলতেই শুভ্র কোনো কথা না বলে কেটে দিল কল। পরির কল মা কেন ধরলো? তার মা কাছে? কল কেটে যেতে অনিতা ফোন রেখে দিয়ে অমন ভাবেই বসে রইল। ঠিক 15 মিনিট পর আবার কল দিল শুভ্র। শুভ্র, কতবার ফোন দিতে হয়? আর তুই এত বেহায়া কেন বলতো? শুভ্রর মায়ের কথা শুনে চুপ হয়ে যায় লজ্জায়, আর কিচ্ছু বলে না। পরি আমার রুমে ঘুমোচ্ছে, পরে কল দিস। মা, তুমি কি করে জানলে আমি কল দিয়েছি? নাম্বারটা তো তুমি জানো না। তোর প্রতিটা নিঃশ্বাস আমি ভালো করে বুঝতে পারি, তাই অন্তত তুই আমাকে তোকে চিনাতে আসিস না। ওকে মা, রাখছি। আরে শোন না, বলো, শুনছি মা। তুই পরীকে যেভাবেই বিয়ে কর না কেন, আজ আমি খুব খুশি। তোর জন্য এই পারফেক্ট। আর কিছু বলবে মা? তোমার কথা শুনে আমি রীতিমতো ঘাবড়েও লজ্জা দুটি পাচ্ছি। না, আর কিছু না। বলে অনিতা কল কেটে দিল। অনিতা পরীর মাথায় হাত বোলাতে বোলাতে বলে উঠল, ও থাকলে কি পরীকে মেনে নিত? অনিতার চোখ ছলছল করে উঠল। মার হাত ছোঁয়ায় ঘুম ভেঙে গেল আমার। আমি চট করে উঠে বললাম, সরি মা, ঘুমিয়ে পড়েছিলাম, না জানি আপনাকে কতটা কষ্ট দিয়ে ফেললাম। মা একটু হেসে বলল, শুভ্র কল দিয়েছিল, যাও কথা বলো। ছেলেটা আমার অস্থির হয়ে গেছে। স্ট্রেস। মা কোনো রেক না করে আমার হাতে ফোনটা দিয়ে চলে গেল। আমি রুমে এসে ফ্রেশ হয়ে শুভ্রকে কল দিলাম। শুভ্র কলটা কেটে দিয়ে ভিডিও কল দেয়। জান সোনা কলেজা, আই লাভ ইউ বলে অনেকগুলো কিস করলো পরীকে। বউ, কি করো? আই লাভ ইউ টু মাই কলিজা। কিছু না শুভ্র, ঘুমিয়ে পড়েছিলাম মার রুমে। জানি তো, আমার সোনা পরিটা ঘুমাইছিল। আমি খিচুড়ি রান্না করব, আমাকে শিখিয়ে দাও তো। বলে শুভ্র কিচেনে ঢুকলো। তুমি সকালে কিছু খাওনি শুভ্র? না, কিছুক্ষণ আগে ঘুম ভেঙেছিল, তোমাকে কল দিয়ে পেলাম না, তাই বসেছিলাম এতক্ষণ। আমি ওকে বলছি কি কি দিতে হবে, আর শুভ্র সেগুলো বের করছে। শুভ্র সবজি কাটছে। ওর সবজি কাটা দেখে মনে হলো ও সব কাজ নির্ভুলভাবে অনায়াসে করে যাচ্ছে। তার মানে ও সব পারে। শুভ্র, তুমি সব কাজ পারো, তাই না? এতক্ষণে বুঝলাম। তাহলে আমার জন্য কেন ওয়েট করছিলা? সব পালে কি হবে বলো? খিচুড়ির ভিতরে বইয়ের ভালোবাসা না মিশলে যে আমার চলবে না, তাই তোমার অপেক্ষা। বলেই দ্রুত সব কাজ করতে লাগলো। শুভ্র, তুমি একদম সুপারম্যান, সব কাজ পারো। পরীকে বলেই পরী ওকে কিস করতে লাগলো। ফোনটা কিস করতে করতে ভেঙে ফেলো পরি। ফোনে এত কিস করছো কেন তুমি? আমার কাছে একটা আসছে। না, মনের সুখ মেটাচ্ছি। শুভ্র হেসে বলল, মনের সুখ? যখন কিসগুলো কাছেই পাই না, তাহলে কেন তা পাগলের মতো কিসগুলো এভাবে? তুমি যে কাছে নেই শুভ্র, তাই খুব কষ্ট হয়। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজকে তোমাকে নিয়ে ঘুরতে যাবো পরি। আমি তো এখানে, তুমি কেমনে নিয়ে যাবো আমায়? সেটা দেখলেই বুঝতে পারবে। জাস্ট সারপ্রাইজ পরি। অনেক কথা হলো, এর মধ্যে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। ওকে শুভ্র, তুমি খাও। আর শোনো, তুমি খিচুড়িতে একটা মাত্র কাঁচা মরিচ দিছো, আর সাথে হাফ চামচ চিনি। আমি হলে কখনো এটা খেতেই পারবো না। তা পারবে কেন? ঝালখোর কোথাকার। আর কিছু? আর তুমি তো মিষ্টি খোর। তাই তুমি আমাকে কতটা ভালোবাসো পরি? অনেক 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 বলে 2 হাত প্রসারিত করে দেখালাম। আই লাভ ইউ শুভ্র। আই লাভ ইউ টু জান। কখনো না, তোমাকে ভালোবেসে খাবো, কিন্তু স্বেচ্ছায় না, বুঝলে? ওকে ডান, তুমি বাড়িতে হারবা, এটা শিওর। বলি ও কল কেটে দিল। যাক বাবা, আর কথা বলার সুযোগই দিল না। আমি গোসল সেরে জহরের সালাত আদায় করে নিচে কিচেনে গেলাম। মা রান্না করছে, অতীব চমৎকার তার রান্না। মা, আপনার ছেলে ঝাল খেতে কেন পারে না? আপনারা তো মোটামুটি খান, কিন্তু শুভ্র খায় না কেন? এটা ওর জন্মগত অভ্যেস। অনেক চেষ্টা করিয়েছি, কিন্তু ঝালও একদমই খেতে পারে না। ওর সাথে কথা হলো? মা, বলি ওনাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। পরি, তুমি যদি এভাবে জড়িয়ে ধরো আমাকে,
রান্না করব কি করে? আমি মাকে জড়িয়ে ধরে বললাম, আপনাকে জড়িয়ে ধরতে আমার খুব লোভ করে, তাই জড়িয়ে ধরলাম মা। পুরোটা দিন এভাবে কাটলো। শুভ্রর একটা কথা বারবার মনে পড়ছে। সময় একদিন আমাদের হাতের মুঠোয় এসে ধরা দেবে পড়ি, তখন আমরা নিজেরাই অবাক হব। কিছুটা ফেলছে কথাটা। মা মেনে নিচ্ছে সব। সন্ধ্যা 7টার দিকে শুভ্র কল দিয়ে বলল, পরি চলো, তোমাকে নিয়ে শপিংয়ে যাই। কিভাবে? শুভ্র আমার সাথে কথা বলতে বলতে গাড়ি নিয়ে বাজারে গেল এবং কল কেটে দিয়ে ভিডিও কল দিয়ে প্রতিটা জিনিস দেখাচ্ছে আর বলছে, পরি এটা কেমন, এটা নিব। এভাবে প্রায় 1.5 ঘন্টা ধরে অনেকগুলো দ্রব্য সামগ্রী ক্রয় করলো আমাকে দেখিয়ে। অদ্ভুত রকম ভালো লাগছিল। প্রতিটা জিনিস আমাকে একটা একটা করে দেখাচ্ছিল। তারপর বাসায় এসে আমাকে লাইনে রেখে ফ্রেশ হতে গেল। দেন কিছু টাইম পর এসে বলল, কেমন লাগলো আমার সঙ্গে শপিং করতে? অসম্ভব রকম ভালো লাগছে শুভ্র, বলেই কয়েকটা কিস করলাম। পরি, তুমি তো জানো না, আমি এখানে একটা হুজুর রেখেছি যে আমাকে 2 ঘন্টা টাইম দেয় রাতে কোরআন শেখানোর জন্য। এখানে এসে এই কাজটা ভালো হয়েছে। ভাষা থাকলে পারতামই না। হাতে 1 মাস সময়, তাই জলদি শেষ করতে যাচ্ছি। মা, দারুণ করেছো তো। সময়টা জেনে নিলাম কখন পরেও। 1 মাস হাতে টাইম মানে? এখানে আমি 1 মাস আছি, ওদেরকে লেটার পাঠিয়ে দিয়েছি, কিন্তু এর বিনিময়ে আমাকে 3 লক্ষ টাকা ব্যয় করতে হয়েছে। তারপর কাজটা করতে পেরেছি। ওখানে এত টাকা কোথায় পেলে শুভ্র? বোকার মতন কেন কথা বলো তুমি? টাকা ম্যানেজ করার কোনো ব্যাপার হলো নাকি? আর তাছাড়া তোমাকে ছাড়া আমি এখানে বড্ড কষ্টে আছি পড়ি। কথাটি বলেই শুভ্র চুপ হয়ে গেল। শুভ্রর কথা শুনে ঝরঝর করে আবার চোখ দিয়ে পানি পড়ে গেল। আমারও খুব কষ্ট হয় যে শুভ্র বেশ বুঝলো। হেই, এখন কাঁদবে নাকি? এখন রাখছি, একটু কাজ করতে হবে। এশার নামাজের পর খুচরো আসবে। ভালো থাকো জান। আর হ্যাঁ, ফোন সবসময় কাছে রাখবে। একবারের ওপর যদি 2বার কল দিতে হয়েছে না, তো তোমার খবর আছে কিন্তু। বলেই কয়েকটা কিস করে শুভ্র কল কেটে দেয়। আমার কান্নার থামছেই না। শুভ্রকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হয়। এভাবে আরও কয়েকটা দিন যায়। একদিন আমি ভুল করে ফোনটা রেখে দিদুনের কাছে চলে যাই। আর তাছাড়া এই টাইমটায় শুভ্র কোরআন শেখে। আমি, বাবা আর দিদুন মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। একটু পর দাদু এসেও যোগ দিল। এই পরিবারটা অসম্ভব রকমের ভালো। সবাই সবার সাথে মিলি। পলা আন্টি মচমচে পেঁয়াজু ভেজে দিয়ে গেল। আড্ডাটা যেন জমে ক্ষীর হয়ে গেল। আড্ডা শেষে আমি উঠতেই বাবা বলল, রাতের খাবার খেয়ে উপরে যেয়ে পড়ি। কি আর করা, একটু ওয়েট করে রাতের খাবার খেয়ে 10টার পর রুমে চলে আসলাম। এতক্ষণে শুভ্র ফ্রি হয়ে গেছে হয়তো বলে ফোন হাতে নিয়ে দেখি 10+ কল দিয়েছে শুভ্র। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। জানি না যে আমার কপালে কি আছে বলেই কল দিলাম, কিন্তু রিসিভ হয় না। এরকম করে বারবার কল দিলাম, কিন্তু রিসিভ হয় না। শেষে কান্না করতে লাগলাম। পুরোটা রাত ওকে ট্রাই করছি, কিন্তু কল রিসিভ হয়নি। এভাবে খুব কষ্টে 3টা দিন কেটে গেল। শুভ্র বাসায় সবার সাথে কথা বলে, শুধু আমার সাথে বলে না। খুব কষ্ট লাগে। এই 3 দিনে কত হাজারবার যে কল দিয়েছি ওকে, গুণে শেষ করা যাবে না। 5 দিনের বেলায় আমার রুমে আমি শুয়েছিলাম। হঠাৎ প্রচুর গা গোলায় ও ওয়াশরুমে প্রচুর বমি করতে করতে অস্থির হয়ে যায়। শরীর খুবই খারাপ হতে শুরু করে। রুমে এসে আবার শুয়ে পড়ি। বান্ধবীর কাছে শুনেছিলাম বেবি কনসেপ্ট করলে নাকি এমন হয়। আমি জলদি নেটে সার্চ দিলাম। সব উপসর্গ মিলে গেছে। ও মাই গড, আমার পেটে বাবু আছে। বলি আমার বান্ধবী শিরিনকে কল দিলাম। ওর মা একজন গাইনোলজিস্ট। শিরিন আমাকে লোকেশন বলে দিল। আমি রেডি হয়ে কিছু টাকা নিয়ে মার কাছে গিয়ে বললাম, মা আমি একটু বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি, তাই আসতে একটু লেট হতে পারে। পরীর হাসি মুখ দেখে অনিতার কিছু না বলে অনুমতি দিল যাওয়ার। বাসার গাড়িতে যেও পড়ি। আর টাকা আছে তোমার কাছে? আছে মা, আর গাড়ির প্রয়োজন নেই। আমার রিক্সা বেশ ভালো লাগে। রাস্তায় শিরিনের সাথে কথা বলতে দেখি শুভ্র কল দিল। আমি সেদিকে পাত্তা না দিয়ে শিরিনের সাথে কথা বলতে লাগলাম। আমার তো বাবু আসছে, তাই তোমার রাগ নিয়ে তুমি থাকো শুভ্র। আমি আর শিরিন অনেকক্ষণ ধরে অপেক্ষা আছি টেস্টের রিপোর্টের অপেক্ষায়।
কিছুক্ষণ পর শিরিনের মা আন্টি শুধু আমাকে ডাকলো। আমি একা যাব বলেই শিরিনের দিকে তাকালাম। আরে আমি অবিবাহিত, তাই মা আমার সামনে কিছু বলতে চাচ্ছে না। কোনো সমস্যা নেই, তুই ভিতরে যা, আমি আছি তো এখানে। আমি ভেতরে গিয়ে ওনার সামনে বসলাম। পরি, মিষ্টি খাওয়াও, তুমি কনসেপ্ট করছো, 3.5 মাসে প্রেগনেন্ট তুমি। বলি আমার দিকে হাসি মুখে তাকালো, কিন্তু আমার মাথা ঘুরে গেল। শুভ্রর সাথে সম্পর্কই আমার 2 মাস ঠিক মতো হয়নি, সেখানে 3 মাস কিভাবে হয়? আমি চুপ হয়ে গেলাম। এ কি পরি, তুমি খুশি হওনি? আমি ওনার দিকে তাকিয়ে বললাম, হয়েছে আন্টি। এরপর আন্টি আরও অনেক কথা বলল, কি সমস্যা হতে পারে আর কি কি করতে হবে, আরও অনেক কিছু। এরপর শিরিন আমাকে জোর করে ওদের বাসায় নিয়ে গেল। বাসায় কাজের লোক আর ছোট ভাই ছাড়া কেউ ছিল না। ও অনেক গল্প করলো, খাওয়ালো। সন্ধ্যার পর আমি মাকে কল দিয়ে বললাম, মা আমার ফিরতে দেরি হবে বলেই আন্টির সাথে কথা বলিয়ে দিলাম। এদিকে শুভ্র অনেকবার কল দিয়ে ফিরেছে, কিন্তু আমার ভেতরে এতটা খারাপ লাগছিল যে শুভ্রর সামনে দাঁড়ানোর ইচ্ছেটাই মরে গেছে। শুভ্র এদিকে চটফট করছে, নাম্বার বিজি, তারপর 6-7 ঘন্টা ধরে কল করছে, তবু মেয়েটা কল ধরছে না। শেষে বাধ্য হয়ে ওর মাকে কল দিল। হ্যাঁ শুভ্র বল। মা, পরি কোথায়? ওর এক বান্ধবীর বাসায় গেছে, ফিরতে একটু রাত হবে। কেন? মা, 9টা পার হয়ে গেছে, এত রাত অব্দি কোনো মেয়ে বাইরে থেকে নাই? সেটা তোকে ভাবতে হবে না, নিজের চরকায় নিজে তেল দে। শুভ্র আর কিছু বলল না, কল কেটে দিয়ে চুপ থাকে। ওর ভিতর এত চেঞ্জ কেন যে শুভ্রকে ছাড়া কিছু বোঝে না? আজ কি এমন হলো যে কল রিসিভ করার মতো সময় নেই? রাত 10টার দিকে আন্টি আমাকে বাসায় পৌঁছে দিল। আন্টি মার সাথে কিছুক্ষণ কথা বলে বলল, আপা আমার 11:30-এর দিকে একটা সার্জারি আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, পরির খেয়াল রাখবেন বলে চলে গেল আন্টি। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। ভাগ্যিস কিছু বলেনি আন্টি। আমি রুমে এসে অনেকক্ষণ ধরে কাঁদলাম। এটা কি করে সম্ভব? আমি তো কারোর কাছে যাইনি। তাহলে হঠাৎ মনে পড়লো পূজার ভেতর বিকাশ আমাকে কিছু খাইয়েছিল, তারপর 2 দিন ধরে ঘুমিয়েছি, তার মানে বিকাশ। নিজেই নিজেকে প্রচণ্ড ঘৃণা করতে লাগলাম। কান্নার বাঁধ যেন আর থামছেই না। কি করে মুখ দেখাবো আমি যখন শুভ্র জানবে? এক রাশ হতাশা নিয়ে বেলকনিতে বসে কাঁদতে লাগলাম। বারবার ফোনে কল বেজেই চলছে, কিন্তু ধরতে মন চাচ্ছে না। আরও কয়েকবার কল আসতেই রুমে এসে কলটা রিসিভ করে হ্যালো বলতেই পুরো শরীর আমার কেঁপে উঠল। আল্লাহ, আমাকে কেন স্বপ্ন দেখাইলা? আর কেনই মা আমাকে এটা ভাঙতে হবে? কোনো দিন ভাবিনি আমাকে শুভ্রের থেকে দূরে থাকতে হবে। আমি শুভ্রের জন্য পৃথিবীতে হয়তো আসছি জুটি হিসেবে, তাহলে কেন ওকে ছেড়ে আমাকে দূরে থাকতে হবে? বুকের ভেতর অসহ্য ব্যথা করছে। পরি, আমার কল রিসিভ করিসনি, আর এত বেয়াদব কবে থেকে করলি তুই? চোখ মুছে বললাম, সরি শুভ্র, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমনটা হবে না। সরি মাই ফোর, কোন ভালো মেয়ে এত রাত অব্দি বাসা বাইরে থাকে? তো এত সাহস কি করে হয় রাত 10টা অব্দি বাসা বাইরে থাকা? আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে শুভ্র। ল্যাপটপ নিয়ে জলদি আমার রুমে যা, যা বলছি তাই কর, আর একটা কথা বলবি না, গো। আমি ড্রেস, ল্যাপটপ, চাবি, ফোন নিয়ে শুভ্রের রুমে চলে গেলাম এবং এসে দরজা বন্ধ করে দিলাম। পলা চট করে বলে উঠল, কি ব্যাপার বৌদি, সূর্য কোন দিক দিয়ে উঠেছে? পরি শুভ্রের রুমে গেল, তারপর দরজা বন্ধ করে দিল। ওরা স্বামী স্ত্রী যা পারে তা করুক, তোর সমস্যা কি? বলেই অনিতা কাজে মনোযোগ দিল। পলা বেশ খুশি হলো। যা হোক বৌদি, মেনে নিচ্ছে সব। চোখের পানি বাঁধ মানছে না। ল্যাপটপ সেটিং করতেই শুভ্র ভিডিও কল দিল। পরি, সামনে আসবি না তোকে টেনে বসাবো আমি? কাছে থাকলে এতক্ষণে কারেন্ট নিচে 50 খানা চট পড়তো। কি হলো, আসবি সামনে? ওড়না দিয়ে ভালো করে মুখ চোখ মুছে শুভ্রর সামনে একটা হাসি দিয়ে বসে পড়লাম। পরীকে দেখে শুভ্রের পুরো দিনের এক রাশ ক্লান্তি দূর হয়ে গেল যেন। শুভ্রের দেবীটা কি শুভ্রের উপর রাগ করেছে খুব? শুভ্রের কথাটি শুনে আমার বুকের ভেতর তোল পার করতে লাগলো। একে ছেড়ে আমি কেমনে থাকবো বলেই ফুপিয়ে কাঁদতে লাগলাম। পরীর কান্না দেখে শুভ্রর প্রচন্ড খারাপ লাগলো। পরি, কি হয়েছে শোনা? আমার কথা কি খুব কষ্ট পেয়েছে শোনা? শুভ্র কি বলবে ভেবে পাচ্ছে না। না শুভ্র, আমার কষ্ট হচ্ছে খুব, আমার ভালো লাগছে না কিছু। শুভ্র ল্যাপটপের স্ক্রিনে পরীর মুখে হাত দিয়ে বলল, কি হয়েছে তোমার, বলো আমাকে। আচ্ছা, আমাকে বলতে তোমার অসুস্থ হলে মাকে বলতে পারো, তা তুমি কান্না করো না প্লিজ। কান্না কিন্তু আমার একদম বেশি লাগে পরি। পরী কেবল শুভ্রকে কিছু বলতে যাবে, এমন সময় অনিতা দরজা এসে নক করে। পরী চোখটা মুছে জলদি দরজা খুলে দিয়ে বলল, মা কিছু বলবেন? তোমার নামে কিছু চপ বানিয়ে আনলাম,
এসে তো কিছু খাওনি। অনিতা দেখলো পরীর চোখ দুটা বেশ লাল, কিন্তু কিছু বলল না। মা, আমার তো পেট ভরাই আছে থাক ভরা, তবুও খেয়ে নিও। বলে আমার হাতে ট্রেটা দিয়ে বলল, এখন থেকে শুভ্রের রুমেই থাকতে পারো পরি। কথাটা বলে মা চলে গেল। আমি ট্রি টেবিলে খাবারটা রেখে এসে শুভ্রকে বললাম, শুভ্র আমি গোসল সেরে আসি। কি যেন বলতে চাইছিলে সেটা বলে যাও। আমার মনে নেই শুভ্র। শুভ্র আর কিছু না বলে বলল, কোনো বাথরুমে নিয়ে যাও। বলেই কল কেটে দিল। শুভ্র বুঝতে পারলো পরিও কি কোনো কথা বলতে চাচ্ছে না। মন খারাপের ভেতরে আমার প্রচন্ড হাসি পেল ওর কাণ্ড দেখে। আমি ফোনটা নিয়ে সেট করে ওকে কল দিয়ে শাওয়ার চালু করলাম। শুভ্র এক দৃষ্টিতে পরীর কৌশল দেখছে এবং ভিডিওটা সেভ অপশনে চাপ দিয়ে ফুঁচকি হেসে উঠল। আমি যেন সব ভুলে গেলাম। শুভ্র, তোমার সাথে গোসল করতে আরো ভালো লাগতো, তাই না? টেনশনও না, আমি এবারে তোমার এই শখটা অতীব চমৎকারভাবে পূরণ করব, যাতে তোমার সারা জীবন মনে থাকে। আমি টাওয়াল পরে রুমে আসতেই শুভ্র কল কেটে দিল। আমি চুলটা ভালো করে না মুছতেই ল্যাপটপে আবার কল দিল। পড়ি, টাওয়ালটা না পড়লে চলতো কিন্তু। খুলে ফেলবো বলেই ওর দিকে চেয়ে দুষ্টু একটা হাসি দিয়ে উঠলাম। পড়ি, আলমারিতে ডয়ারে আমার যতগুলো শার্ট আছে সব বের করো তো। কেন? এত কথা কেন বলো তুমি? যা বলছি তাই করো। তুমি এক একটা করে পড়ো আর আমাকে দেখাও। শার্টগুলো তো নতুন ছিল শুভ্র, নষ্ট হবে তো। যা বলছি তাই করো। আমি শুভ্রের সামনে এক একটা শার্ট পরে তারপর চেঞ্জ করতে থাকলাম। শুভ্রের দুইটা চোখ মন্ত্রমুগ্ধ হয়ে পরীকে দেখছে আর স্ক্রিনশট দিচ্ছে। পরীকে এইভাবে কখনো দেখা হয়নি শুভ্রের। শুভ্র, তুমি পিক তুলে নিচ্ছ? যদি কেউ পেয়ে যায়? শুভ্রকে তুমি বোকা ভাবো? তুমি জানো না পড়ি, আমি যখন নিউ ইয়র্কে পড়তাম তখন একটা স্যার আমাদের কিছু অ্যাসাইনমেন্টের কাজ দিয়েছিল। আমি স্যারের পুরো আইডি হ্যাক করে কাজ অনায়াসে করেছিলাম। পরে স্যার বুঝতে পেরে আমাকে পানিশমেন্ট হিসেবে আবার একটা কাজ দেয়, সেটাও আমি একইভাবে কাজ কমপ্লিট করি। পরে স্যার আরও কাজ দিয়েছিল, বাদ বাকিগুলো নিজে থেকে করেছিলাম। স্যার পরে বলেছিল আমাকে এটা শেখাবা। আমি তাকে বলেছিলাম, স্যার আমি যেমন তেমন স্টুডেন্ট না, সেটা আপনার আগেই বোঝা উচিত ছিল, কিন্তু বারবার পানিশমেন্ট দিয়েছেন, তাই কাজটা আমি আপনাকে শেখাবো না। তাই এই ব্যাপারে আমাকে শেখাতে এসো না পড়ি। তোমার বরকে হ্যাকার বলতে পারো তুমি। বাবা, আমার বর দেখছি সেই লেভেলের এক্সপার্ট সব দিকে। পড়ি, তুমি বারবার পেটে কেন হাত দিচ্ছ? তোমার পেটে বাবু এসছে নাকি? কথাটা শুনেই আমার কলিজা অবধি শুকিয়ে গেল। আমার চোখ ছলছল করতে লাগলো। পড়ি, তোমার চুলগুলো সামনে নিয়ে আসো তো। আমি চুলগুলো সামনে নিয়ে এলাম। চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পড়ি, তুমি চুলগুলো কিন্তু একদম ভালো করে মোছো না, তবে এভাবে তোমাকে বেশ লাগছে। এবার শুভ্র ওর টি শার্টটা খুলে ঠিক বুকের মাঝখানে হাত দিয়ে বলল, পড়ি এখানে কিস করো তো আমাকে। আমি কয়েকটা ফ্লাইং কিস করলাম। পড়ি এভাবে না, এভাবে। বলে কয়েকটা কিস করে দেখালো শুভ্র। আমি বেশ গভীর করে অনেক শব্দ করে কিস করলাম। শুক্রিয়া আমার মিষ্টি বউ, আমার জাকা দেবী। বলেই কিস করতে লাগলো শুভ্র। এবার পরী কান্না করে বলল, শুভ্র, আমার তোমাকে খুব প্রয়োজন। আমি স্ট্রেস নিতে পারছি না আর আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। পরীর যে কিছু একটা হয়েছে সেটা শুভ্র ভালো করেই বুঝতে পারছে, কিন্তু ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কালকে ও বাসায় ফিরবে। কিন্তু এটা পরীর জন্য সারপ্রাইজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। শোনা পড়ি, চোখ বন্ধ করতে একটা শুভ্রকে ফিল করতো। বলেই চোখ বন্ধ করে ওর কথা শুনছিলাম, যাকে বলে কথার আদর। তুমি চান পড়ি, আমি 18টা সূরা মুখস্থ করে ফেলেছি, কোরআনও খুব ভালো করে মোটামুটি শিখে ফেলেছি। বলেই কয়েকটা সূরা পরে পরীকে শোনালো শুভ্র। শুভ্র, তোমার কণ্ঠ তো দারুণ। আমার থেকেও ভালো করে সুর পাঠ করছো। তাই দেখ, ল্যাপটপে আমার অনেক সিক্রেট আছে। বলেই সব দেখে দিয়ে শুভ্র পরীকে বলল, তুমি দেখো আমি খাবার খেয়ে আসছি, পুরো দিন কিছু খাওয়াইনি আমার। শুভ্র, তুমি পুরো দিন খাওনি কেন? তুমি পুরোটা দিন কল রিসিভ করবে না আর আমি খাবার তুলতে পারবো? আর কখন এরকম করো না পড়ি, আমার খুব কষ্ট হয়। সরি শুভ্র, আই লাভ ইউ মাই সুইটহার্ট। আই লাভ ইউ টু মাই মেহবুবা। ওকে, তুমি দেখো আমি খাবার খেয়ে আসছি। বলেই শুভ্র চলে গেল। আমি শুভ্রের পিক দেখতে লাগলাম। বিভিন্ন কনসার্ট করেছে বিভিন্ন স্থানে, সব ফ্রেন্ডরা মিলে। তাছাড়া আরও অনেক বড় বড় অকেশনে বিভিন্ন স্টাইলে পিক তোলা। আমি আবির্ভূত হয়ে গেলাম শুভ্রের এতটা ট্যালেন্ট দেখে। ওর সম্বন্ধে আমার আরও জানার দেখছি 16 আনাই বাকি আছে। শুভ্র প্লেটে খাবার নিয়ে পরীর সামনে বসে বলল, কি দেখা হয়েছে? শুভ্র, তুমি এতটা সুন্দর করে গান পারো, আমাকে বলনি তো? এত গুণের জন্য তোমার বর সব মেয়েদের কাছে খুব ফেমাস, যা তুমি হয়তো জানোই না। শুভ্র, তুমি আমাকে তোমার জীবনে পরবর্তীতে রাখবে তো? এবার শুভ্র ভীষণ রেগে গিয়ে বলল, তোকে কি আমি সাথে বিয়ে করেছি যে সব মেয়েটা ছুড়ে ফেলে দেবো? বললাম তো জীবনে কোনো মেয়ের সাথে কখনো কথা বলিনি, অন্তত প্রয়োজন ছাড়া, এমনকি তোর সাথেও না। বারে বকা দিচ্ছ কেন? ভয় করে তো তোমাকে নিয়ে, যদি তুমি হারিয়ে যাও? আমি না, আমার মনে হয় তুই আমার লাইফ থেকে হারিয়ে যাবি। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়। তোমার শার্টগুলো গুছিয়ে রাখি, তারপর ঘুমাই। না, আর বাসায় কি গুছিয়ে রাখবো, তুমি ঘুমাও। আচ্ছা, বলি চেঞ্জ করার জন্য ড্রেস হাতে নিতেই শুভ্র শার্টটা আমার গায়ে থেকে খুলতে নিষেধ করলো। পড়ি এভাবে ঘুমাও না, আমার এভাবে তোমাকে দেখতে বারবার ইচ্ছে করছে। ওকে শুভ্র, বলে বালিশ নিয়ে শুয়ে পড়লাম। প্রচুর পরিশ্রম হয়ে গেছে আজ, তাই শুতেই চোখ জুড়িয়ে ঘুম নেমে এলো।
শুভ্র খাবার কমপ্লিট করে বুকের নিচে বালিশটা রেখে ল্যাপটপটা কাছে নিয়ে পরীকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। শেষ রাতের দিকে খুব খারাপ একটা স্বপ্ন দেখে শুভ্রের ঘুম ভেঙে যায়। পুরো শরীর ঘেমে ভিজে গেছে শুভ্রের। পরীর দিকে তাকিয়ে দেখে ও গভীর ঘুমে মগ্ন। কাল ভালোই ভেবে বাসে গিয়ে পরীক্ষা পেলেই হয়। আর ঘুমালো না শুভ্র। এইভাবে কিছুক্ষণ কেটে যেতেই ফজরের আজানের সুর কানে ভেসে উঠল। তার কিছুক্ষণ পর শুভ্র পরীকে কয়েকটা ডাক দিতেই পরী চোখ মেলে পিটপিট করে শুভ্রের দিকে তাকিয়ে থাকে। পড়ি যাও, গোসল দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ো। আর হ্যাঁ, ভুলভাল ডিসিশন নেবে না কিন্তু। বলেই কয়েকটা কিস করলো শুভ্র পরীকে। আমি ঘুম থেকে ঢুলঢুলু চোখে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম। পরে ওয়াশরুমে চলে গেলে শুভ্র লাইনটা কেটে দিয়ে উঠে পড়ল। সকালটা কেটে গেল এইভাবেই। দুপুরে আমরা সবাই খাইতে বসছি, এমন সময় কৌশিকদা বলে উঠল, মা, আজকের রান্নাটা গতকালের তুলনায় একটু খারাপ হয়েছে। সাথে অর্পিতাও যোগ দিল। বিমলা বলল, এই প্রতিদিন কি রান্না ভালো হয়? এদের ঢোল পিটিয়ে বলার কি আছে তোদের? কেন দিদুন, যেদিন ভালো হবে সেদিন প্রশংসা করতে কি আমি কার্পণ্য করি নাকি? হ্যাঁ, এই তোদের এত পাকামো কথা বলতে হবে না। তোরা একদিন রান্না করে আমাকে খাওয়াস, তারপর বড় বড় কথা বলতে আসিস। আমি মার দিকে তাকিয়ে দেখি উনি অন্যমনস্কভাবে কথা বলছেন। তার মানে উনি হয়তো কষ্ট পেয়েছেন। অনিতা শুভ্রটাকে খুব মিস করছে। শুভ্র হলে কোনোদিন অন্তত তার মায়ের রান্নার ভুল আজ অব্দি ভুল ধরেনি। সবাই ভালো মন্দ খাচ্ছে, আর আমার ছেলেটা যে কি খাচ্ছে। তবে অনিতা একটু বেশি, কারণ আজ শুভ্র আসবে সন্ধ্যার দিকে। শুভ্র কল করে আসার কথাটি বলেছিল। আমি খাবার খেয়ে চলে আসলাম আমার রুমে। কয়েকটা ভিডিও করলাম আমার এবং ল্যাপটপে সেভ করে রাখলাম। দেন শুয়ে পড়লাম। বিকেলের দিকে শুভ্রর ফোনে ঘুম ভেঙে গেল আমার। আমি রিসিভ করে সালাম দিয়ে বললাম, কেমন আছো শুভ্র? সালাম নিয়ে বলল, পড়ি, তোমার যে সারপ্রাইজ আছে শোনা। কি সারপ্রাইজ? বলেই একটা কিস করলাম শুভ্রকে। আর 45 মিনিট পর বাসায় আসছি আমি রাস্তায়। কি? তুমি বাসায় আসছো? আমাকে কেন বলনি? বলেই ধরপড় করে উঠে বসলাম। কেন? আমি আসলে তুমি খুশি হওনি পড়ি? শুভ্র, আমাকে কখনো ভুলে যেও না প্লিজ। বলেই ফোন কেটে দিলাম। আমার প্রেগনেন্সি রিপোর্ট ল্যাপটপের নিচে রেখে একটা ব্যাগ আর ফোন নিয়ে মার রুমের দিকে গেলাম। শুভ্র অত্যন্ত মেধাসম্পন্ন একটা ছেলে, তাই বুঝতে পারলো পরি কিছু একটা করতে যাচ্ছে। কাল থেকে সবকিছু পরিবর্তন পরির মাঝে দেখেছে, তাই শুভ্র আজ বাসায় ব্যাক করছে। শুভ্র সিটে একটা হাত দিয়ে বাড়ি দিয়ে বলল, আমি এত বড় ভুল কিভাবে করলাম? ওকে কেন কল দিতে গেলাম? আমি একটা রিস্ক হতো না। বলেই ওর মাকে কল দিল। পরি অনিতা রুমে গিয়ে বলল, মা, আমি একটু আসছি, বাইরে যাচ্ছি। এদিকে শুভ্রের কল বাজছে। অনিতা সেদিকে তাকাতেই পরি জলদি সিঁড়ি দিয়ে নামতে লাগলো। পরি, আসতে যাও, পড়ে যাবা তো। মা, শুভ্র হয়তো আপনাকে কল করছে, রিসিভ করুন। বলেই খালি পায়ে আধা দৌড়ে বাসা থেকে বের হলাম। এখন দারোয়ানকে ম্যানেজ। দারোয়ানের কাছে গিয়ে বললাম, শুভ্র আসছে চাচা, আমি একটু রাস্তায় দাঁড়িয়ে আছি। বলেই বের হলাম। যেহেতু মেইন রাস্তায় বাসা আমাদের, তাই ট্যাক্সি পেতে দেরি হলো না। আমি ট্যাক্সি দাঁড়াতে বললাম, মামা চলেন, ট্যাক্সি ব্যাক করুন, কারণ এই রাস্তা দিয়ে শুভ্র আসছে, ও আমাকে ধরে ফেলবে। বলেই ট্যাক্সি নিয়ে যেতেই বললাম, 3 ডাবল ভাড়া দিব। বলেই 1000 টাকা তাকে দিয়ে উঠে পড়লাম। উনিও টাকার জন্য ট্যাক্সি ব্যাক করলো। দুইবার কল বাজতে অনিতা শুভ্রের কল রিসিভ করে বলল, কোথায় তুই এখন? মা, পড়ি কোথায়? কেন? একটু বাইরে গেল, বলল একটু পর আসছে। মা, আমার মন বলছে পড়ি বাসায় ফেরার জন্য বাসা থেকে বের হয়নি। জলদি তুমি আটকাও প্লিজ মা, জলদি করো, ও বেশি দূরে যেতে পারেনি এখনো। অনিতা শুভ্রের কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছিস শুভ্র? মেয়েটা আমাকে বলে গেল কিছুক্ষণ পরেই চলে আসবে। না মা, তুমি বোঝার চেষ্টা করো, ও আর ফিরবে না, তুমি জলদি যাও। অনিতা এবার নিচে দৌড়ে নেমে এসে বাইরে চলে গেল। অনিতা দৌড়ানো দেখে পলা আর বিমলা অনিতার পিছনে গেল। কি এমন হলো যে অনিতা ওভাবে দৌড়ালো? অনিতা একদম রাস্তায় বের হয়ে দেখে পরি নেই। এতটুকু সময়ের মধ্যে গেল কোথায়? ভিতরে এসে দারোয়ানকে বলল, পরিমল, পরি কই? আগে মা, দিদিতে চলে গেল শুভ্র বাবা আসবে বলে। অনিতা বাসায় এসে আবার শুভ্রকে কল দিয়ে বলল,